অন দ্য ওয়ে 1.0 চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আপনাদের সাথে আছি আমি অজয় সরকার। আজকে আপনারা শুনবেন সৈয়দ মুজতবা আলীর লেখা ছাত্র বনাম পুলিশ গল্পটি আমি নিয়েছি বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে প্রকাশিত সৈয়দ মুজতবা আলী রচনাবলীর প্রথম খণ্ড থেকে। তাহলে শুরু করা যাক। দেখি, বের করো অভিজ্ঞানপত্র, আইডেন্টিফিকেশন কার্ড। কি আর করে বেচারি, দেখাতে হলো কার্ডখানা। নামধাম ঠিকানা তো রয়েছে, তদুপরি রয়েছে বেচারির ফটোগ্রাফ। তার নিচে ছকরার দস্তখত এবং দুটোর দুকণ জুড়ে ইউনিভার্সিটির স্টাম্প। হোমিওপ্যাথিক পাসপোর্ট আর কি। হায় বেচারা, যখন ইউনিভার্সিটিতে প্রবেশ করার রক্তে সগর্বে কর্তৃপক্ষের সম্মুখে ফটোগ্রাফের নিচে দস্তখত করেছিলে, তখন কি জানতো এটা দস্তখত নয়? এই কুকর্ম করে তার দস্ত হাত ক্ষত হয়েছিল। এ পানটি আমার নয়, বিদ্যাসাগর মশাইয়ের। তার প্রতেজে মাইকেল পান করতেন প্রচুর, স্বয়ং বিদ্যাসাগর পান করতেন অত্যল্পই। প্রাগুক্ত সরস প্রেমালাপ হচ্ছিল জার্মানির কোনো এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং পুলিশম্যানে। চলতি জর্মনে সুপো ছোকরা রাস্তায় দাঁড়িয়ে রাত 2টোর সময় কাকড় ছুটছিল একটি বিশ্বের জানালার সার্সিকে নিশানা করে। এবং যেহেতু তৎপূর্বে অর্থাৎ শনির সন্ধ্যা 7টা থেকে রাত 2টো অবধি চেন স্মোকারদের মতো একটুখানি ওই যাকে বলে বিয়ার পান করেছিল বলে তাকটা স্বভাবতই টালমাটাল হয়ে পাশের যার তার জানালার শাঁসির উপর পড়েছিল। অবশ্য একথা অবিসম্বাদিত সত্য যে সে কাপুরুষের মতো সুপুর হাতে আত্মসমর্পণ করেনি। আপ্রাণ পলায়ন প্রচেষ্টায় নিষ্ফল হয়ে তবে ধরা পড়ে। ব্যাপারটা সবিস্তার কি? অতি সরল। জার্মান ছাত্রছাত্রী ডিগ্রি লাভের পূর্বের 3 বৎসর ভূতের মতো খাটে, কিন্তু শনি সন্ধ্যা থেকে রবির সকাল পর্যন্ত দল বেঁধে পাবে বসে প্রেম সে বিয়ার পান করে। এবং যেহেতু বাড়াবাড়ি না করলে খ্রিস্টধর্ম মদ্যপান সম্বন্ধে উচ্চবাচ্য করে না, তাই কোনো কোনো ধর্মানুরাগী ছেলে ভোর 7টার মেসে উপাসনায় যোগ দিতে যায় পাপ থেকেই সোজা গির্জার দিকে। শনির সন্ধ্যা থেকে রবির ভোর 6টা 6:30 অবধি বিয়ার পান করার পর। অবশ্যই মত্তাবস্থায় নয়, তবে ইংরেজিতে যাকে বলে ঈষৎ মডলিন, তা সে যাক। এ লেখকের বিষয়বস্তু পুলিশ বনাম স্টুডেন্ট। স্টুডেন্ট বলতে জার্মানে একমাত্র ইউনিভার্সিটি স্টুডেন্টই বোঝায়। স্কুল বয়কে বলে শুলার। এই দুই দলের মধ্যে হামেহাল অবশ্য সাধারণত সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত, এবং বিশেষ করে শনি দিনগত রাতে একটা অঘোষিত বৈরিতা বিরাজ করছে ইউনিভার্সিটির সৃষ্টির প্রথম দিন থেকে। আমি যা নিবেদন করতে যাচ্ছি তার ঐতিহাসিক পটভূমিটি কিন্তু কিংবদন্তিমূলক, অর্থাৎ পুরাণ জাতীয়। সেইটুকু সয়ে নেন, তারপরই মাল। আমরা সকলেই জানি কতকগুলো উপাধি মানুষের নামের অচ্ছেদ্য অংশ, যেমন রেভারেন্ট, কর্নেল, ডক্টর। শুধু চিকিৎসক অর্থে নয়, যে কোনো বিষয়ে পিএইচডি, ডিএসসি জাতীয় ডক্টরেট পাশ করা থাকলে। প্রথম শ্রেণীর উপাধিগুলো বিধিদত্ত, দ্বিতীয়গুলো রাজদত্ত এবং তৃতীয়গুলো ইউনিভার্সিটি দত্ত। রাজাতে চার্চে লড়াই বহু যুগ ধরে চলছে। এ লড়াইয়ে শেষের দিকে এলেন ইউনিভার্সিটি। তার পূর্বে শিক্ষা দীক্ষার ভার ছিল প্রধানত পাদ্রীদের হাতে, কিন্তু মহামতি লুথারের আন্দোলনের ফলে বহু পিতা পুত্রকে আর কুসংস্কারাচ্ছন্ন যাজক সম্প্রদায়ের কাছে মানসিক, হার্দিক এমনকি আদি ভৌতিক উন্নতির জন্য পাঠাতে চাইলেন না। এছাড়া আরও বিস্তর কারণ ছিল, কিন্তু সেইগুলো এই স্থলে অবান্তর না হলেও নিরস। মোদ্দা কথা, চার্চ ও রাজার লড়াইয়ের মধ্যিখানে ইউনিভার্সিটিগুলো তককে তককে রইল আপন আপন স্বয়ংসম্পূর্ণ স্বাধীনতা স্বরাজ লাভের জন্য। তাদের মধ্যে অনেকেই ছিল লুথারপন্থী, এবং তাদের মূলনীতি ছিল অনেকটা, যখন পোপের গুরুবাদ ত্যাগ করে স্বয়ং স্বাধীনভাবে বাইবেল পড়তে চাও এবং তদ্বারা অনুপ্রাণিত হয়ে একমাত্র স্বাধীন চিন্তার ওপর নির্ভর করে জীবনযাপন করতে চাও, তবে বিশ্ববিদ্যালয়গুলোকে দিতে হবে স্বয়ং সম্পূর্ণ স্বাধীনতা, অটোনমাস ইন্ডিপেন্ডেন্ট। নইলে তারা স্বাধীন চিন্তা, স্বাধীন বিচার বিশ্লেষণ করবে কী প্রকারে? যে করেই হোক, সে স্বাধীনতা ইউনিভার্সিটি টাউনগুলোর, অর্থাৎ যে শহরগুলোতে বিশ্ববিদ্যালয়ই সর্বপ্রধান সর্বজনমান্য প্রতিষ্ঠান, রাস্তাঘাটেও সক্রিয় হয়ে উঠল। অর্থাৎ নিতান্ত খুন, ধর্ষণ জাতীয় পাপাচার না করলে স্বয়ং বিশ্ববিদ্যালয়ই ছাত্রদের বিশ্ববিদ্যালয়ের আপন জেলে পুরে দিত।
বিচারে ভার নিতেন বিশ্ববিদ্যালয়ের ল বা আইন জুরিসপ্রুডেন্সের প্রফেসরগণ। ছাত্র আসামি এদেরই একজন বা একাধিকজনকে আপন উকিল নিয়োগ করত এবং সবকুছ ফ্রি গেটিস অ্যান্ড ফর নাথিং। সেসব দিন গেছে। তবু শুনেছি হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের কিংবা অন্য কোনো একটা হতে পারে, আমার ঠিক মনে নেই, জেলখানাটা নাকি এখনও মিউজিয়ামের মতো বাঁচিয়ে রাখা হয়েছে এবং সেটি সত্যি নাকি দ্রষ্টব্য বস্তু। যে পাঠক বাংলা ভাষায় অতুলনীয়, আমার মতে বাংলা ভাষায় অদ্বিতীয় পুস্তক উপেন বারুজ্যের নির্বাসিতের আত্মকথা পড়েছেন, তিনি হয়তো স্মরণে আনতে পারবেন। আমিও স্মৃতির উপর নির্ভর করে বলছি, তাই ভুলচুক হবে নিশ্চয়ই এবং তার জন্য মাপ চাইছি যে যখন অরবিন্দ, বারিন, উল্লাস, উপেন, কানাই, সত্যেন এট আলের বিরুদ্ধে আলিপুরে বোমার মামলা হয়, তখন হাজতে থাকাকালীন ছোকরাদের মধ্যে যাদের অদম্য কবিত্ব প্রকাশ বেধি ছিল, তার লেখনী মৎস্যাধারা ভাবাত কাঠ কয়লা দিয়ে দেয়ালে পদ্ম লিখত, তারই একটি। ছিঁড়িতে ছিঁড়িতে পাট শরীর হইল কাঠ, সোনার বরণ হইল কালি, প্রহরী যতেক বেটা বুদ্ধিতে তো বোকা পাঠা, দিনরাত দেয় গালাগালি। যতদূর মনে পড়ছে উপিনবাবু যেন মুচকি হেসে মন্তব্য করছেন, আহা কি সোনার বরণই না বঙ্গ সন্তানের হয়। তারপর যা লিখছেন তার সারমর্ম মাঝে মাঝে দুই একটি ভালো কবিতাও চোখে পড়ত। উদাহরণস্বরূপ দিয়েছেন, রাধার দুটি রাঙ্গা পায়ে অনন্ত পড়েছে ধরা, ওঠে ভাসে কত বিশ্ব চিদানন্দে মাতোয়ারা। এবারে তিনি যেন তার চোখে এক ফোঁটা জল আসতে না আসতে দুঃখ করছেন, হায় হায় রে মানুষের মন, কারাগারের পাষাণ প্রাচীরের ভেতরেও রাধার দুটি রাঙ্গা পায়ের জন্য সে আছাড় খায়। জার্মান বিশ্ববিদ্যালয়ের প্রাচীন যুগের আপন জেলখানার কথা হচ্ছিল। তার অন্যতম প্রাচীনতমের নিঃসন্দেহ সর্বোৎকৃষ্ট বর্ণনা দিয়েছেন মার্ক টুয়েন। সে বর্ণনাটি এমনই সজ্জাতের বাড়া চৌম্বকীয় আকর্ষণীয় বর্ণনা যে তারই টানে আমারই চেনা এক সহযাত্রী জার্মান সীমান্তে পৌঁছেই নাক বরাবর চলে যান ওই জেল দেখতে। শাসুশি প্রাসাদ, দ্রেসডেনে সঞ্চিত রাফায়েলের মদন্না নস্যাৎ করে। আলিপুরে যেসব কবিরা প্রহরীকে পাঠানাম দিয়েছিলেন কিংবা চোখ বন্ধ করে রাধার দুটি রাঙ্গা পায়ের ধ্যানে মজে গেছেন, তারা কিন্তু বিলক্ষণ জানতেন তাদের জন্য মৃত্যু জেলের চতুর্দিকে ঘোরাফেরা করছে। শহীদ হওয়ার সম্ভাবনা কবি অকবি সকলেই প্রায় সমান, কিন্তু জার্মান বিশ্ববিদ্যালয়ের জেলে ছাত্ররা যেত অল্প কয়েকদিনের জন্য, ফাঁসির তো কথাই ওঠে না। তাই মার্ক টুয়েনের পক্ষে সম্ভব হয়েছে অপূর্ব হাস্যরসে রঞ্জিত করে সেই জেলটির বর্ণনা দেবার। কাজেই উপস্থিত আলিপুরের কথা ভুলে যান। বিশ্ববিদ্যালয়ের ফাঁসি কার্ড না থাকতে পারে, কেবারে কাকার ব্যবস্থা না থাকতে পারে, কিন্তু লেখনী মৎস্যাধারের অভাব এটা কল্পনাতীত। যদিস্বাদ ওই জার্মানিরই সর্বোৎকৃষ্ট 10 লিটার বিয়ার প্রসাদাত কল্পনাটা করেই ফেলি, তখন চোখের সামনে বিকল্পে ভেসে উঠবে পেন্সিল। একথা তো ভুললে চলবে না, এদেশের কেতাবপত্রে মহামান্য কাইজারের ভারতীয় কাইজার ই হিন্দ পদক, লাতিন সিজার ইত্যাদি নাম পড়ার বহু পূর্বেই ভারতীয় ছেলেবুড়ো ব্যবহার করেছে কোহিনূর মেড বাই এল অ্যান্ড সি, হার্টমুট ইন অস্ট্রিয়া, গ্রাফাইট, ড্রয়িং পেন্সিল, কম্প্রেস লিড। তাই সেই পেন্সিল অকৃপণ হস্তে ব্যবহৃত হয়েছে ছাত্র কয়েদির দল দ্বারা বংশ পরম্পরায় সাদা দেয়ালের উপর। শুধু কবিতা না, বহুবিধ অন্যান্য চিজ। কিন্তু তৎপূর্বে তো জানতে হয় এরা জেলে আসতো কোন কোন অপরাধ করে। এর অনেকগুলোই আমি স্বচক্ষে দেখেছি এবং সাতিশয় সন্তোষ সহকারে স্বীকার করছি সবল সক্রিয় হিস্সাদারও হয়েছি বহু ক্ষেত্রে, অর্থাৎ সুপো স্টুডেন্টেন পুলিশ ভার্সেস ছাত্র যুদ্ধে কিংবা যুদ্ধ আসন্ন দেখে দ্রুততম গতিতে পলায়নে, কিন্তু সেটা অন্য অধ্যায়। পাজিটা এখনও এলো না, ব্যাপারটা কি? বলেছিল না তার কাকা আসছেন ডান্সিগ থেকে, ওর জন্য নিয়ে আসবে কয়েক বোতল অত্যুৎকৃষ্ট ডান্সিগার গোল্ড ভাসার। ডান্সিগের স্বর্ণবাড়ি, সোনালি সমরস, আমরা সবাই হিস্সে পাব। একটা ফোন করলে হয় না? হ্যাঁ, সেই আনন্দেই থাক। টেলিফোন, বুড়ির বাড়িতে এখনও দড়ি টেনে ভেতরে ঘন্টা বাজাতে হয়, ইলেকট্রিক বেল পর্যন্ত নেই। তবে হ্যাঁ, গার্লফ্রেন্ডদের যখন তখন আপন কামড়ে নিয়ে যেতে দেয়। তদুপরি বুড়ি বদ্ধ কালা, শুনেছি পায়ের উপর গরম ইস্ত্রিটা হঠাৎ হাত থেকে ফসকে পড়ে গিয়েছিল, শুনতে পায়নি। রসালাভ হচ্ছিল শনির সন্ধ্যায় পাবে।
জনশতেক মেম্বার জমায়েত হয়ে একটা গোল টেবিল ঘিরে বিয়ার পান করছেন। সেটার উপর কোনো টেবিল ক্লথ নেই। আছে গত 100 বছরের স্টুডেন্ট খদ্দেরদের নাম, যারা প্রতি শনিবার এই টেবিলটা ঘিরে গুলতানি করেছে, ছুরি দিয়ে খোদাই করা। আমাদের পলের বাপ ভিল হেরমের নামও এই টেবিলে আছে। সমস্ত টেবিলটা নামে নামে সম্পূর্ণ ভর্তি হয়ে গিয়েছে, আর নতুন নাম খোদাই করার উপায় নেই। এদের গুলতানির বর্ণনা বা ইতিহাস দেওয়া আমার উদ্দেশ্য নয়, কারণ সবাই জানেন সেই সক্রাতেসের যুগ থেকে ইউরোপে গুণীজ্ঞানী থেকে চোরচোট্টা সবাই মদ্যালয়ে বসে বিশ্রম্ভা লাভ করেছেন এবং সহজেই অনুমেয়। চোরচোট্টারা প্লাটোর আইডিয়ার সংজ্ঞা খুঁজতে গিয়ে ছড়াছড়ি করেনি, আর সক্রাতেস প্রতিবেশী তালাটি কী প্রকারে নিঃশব্দে বেকার করা যায় তাই নিয়ে মদ্যপান করতে করতে শিষ্যদের সঙ্গে কূট ষড়যন্ত্রের ত্রিজামা যামিনী যাপন করেনি। অর্থাৎ যে যার বৈদগ্ধ জ্ঞানবুদ্ধি যাতে তার চিত্তাকর্ষণ তাই নিয়ে কথাবার্তা কইতে ভালোবাসে। তবে হ্যাঁ, মদ্যপানের মেঘদার বাড়ার সঙ্গে সঙ্গে আলোচনার বিষয়বস্তু যে ঈষৎ নিম্ন স্তরে নেমে যায় সেটা অনেকেই লক্ষ্য করেছেন। জার্মানের স্টুডেন্টদের বেলায়ও তাই। আমার ছিল মেজাজ মর্জি অত্যন্ত খারাপ। ঠিক সেদিনই খবর পেয়েছি ইংরেজ গোল্ড স্ট্যান্ডার্ডকে তালাক দিয়েছে। তারই ফলে আমার কুল্লে বৎসরের খরচার জন্য ব্যাংকে গচ্ছিত টাকার 1/3 বেশি হতে পারে, কমও হতে পারে, এতকাল পর সঠিক বলা কঠিন, কর্পূর হয়ে গেল। অর্থাৎ এখন যে ইউনিভার্সিটি রেস্তোরাঁয় সবচেয়ে সস্তা ডিনারটি খাবো তারও উপায় রইল না। সে যুগে দাম ছিল এদেশি পয়সায় কুল্লে 12 আনা। কাল সন্ধ্যা থেকে রাত্রের খাওয়াটা নিজেকেই রাখতে হবে। ওদিকে দেশের ইয়াররা ভাবছেন লেখাপড়ায় আস্ত একটা গর্ধব ওই ছেলে জার্মানি গিয়ে তোপা মজাটা লুটে নিল মায়েরই। ইতোমধ্যে এসব পাবে শনির সন্ধ্যায় যা সব হয় সেসবই হয়ে গেছে। ঠেলায় করে গরম গরম সসেস এসেছে, 2-4টে আনাড়ি বাজিয়ে বেঞ্জোর উপর উৎপাত করে যৎসামান্য কামিয়ে গিয়েছে। পিকচার পোস্টকার্ড জুতোর ফিতে বিক্রির ছলে ভিখিরি তার রোদ মেরে গেল। করে করে রাত 1টা বাজল। বিস্ময়ে বিবোধক চিহ্ন দেওয়ার জন্য ওই চিহ্নরই বিন্দুটির বিন্দুবৎ প্রয়োজন নেই। শনির রাত্রি জার্মানিতে আরম্ভ হয় 12টায়। যদ্যপি গ্রিনিস ফয়তা ঝাড়ে ওই সময়টায় নাকি তার পরের দিন আরম্ভ। কিন্তু রাত 1টার পর সাধারণ মদ্যালয় বন্ধ। এরপর করা যায় কি? আমি বিশেষ করে তাদেরই কথা ভাবছি যাদের তখনও তেষ্টা মেটেনি। জার্মানদের বিশ্বাস তারা বিয়ার পান করে তৃষ্ণা নিবারণার্থে সাধারণ মদ্যালয় যখন বন্ধ তখন খোলা রইল অসাধারণ মদ্যালয়। সেগুলো একটু অর্থাৎ বিশেষ শ্রেণীর মহিলায় ভর্তি আর কি। তবে স্টুডেন্টরা দল বেঁধে যখন সেখানে ঢুকে আপন গালগল্পে মত্ত হয় তখন ওই পূর্বোক্ত ইয়েরা ওদের জ্বালাতন দূরে থাক, ডিস্টার্বও করে না। ওদের পকেটে আছেই বাকি। ইতোমধ্যে সেই যে আমাদের টেওডর, যাকে নিয়ে কাহিনী পত্তন করেছি, তার হঠাৎ পুনরায় শোক উতলে উঠল ওই দানস্তিক নগরীর প্রখ্যাত স্বর্ণবাড়ির জন্য। বারবার বলে, দেখলে বেটার কাণ্ডখানা, রাত 1টা তক আমাদের বসিয়ে রাখলে একটা সুরালয়ে, যখন কিনা প্রত্যেক বাপের প্রত্যেক সুপুত্রের কর্তব্য আপন আপন সুনির্মিত স্নেহময় নীরে নিদ্রাদেবীর শান্তঞ্চলে আশ্রয় নেওয়া। কে একজন বললে, এই খানিকক্ষণ আগে না তুই বললি পেটারের বাড়িটা আসলে অ্যাডাম এবং ইভ তৈরি করেছিলেন ঝুরঝুরে থুরথুরে। টেওডরের কিন্তু তখন কারো টিপ্পণীতে কান দেবার মতো মর্জি নয়। সে তখন মৌজে। হঠাৎ উত্তেজিত হয়ে যেন এক নবীন রিলেটিভিটি আবিষ্কার করার উৎসাহ দেখিয়ে বললে, আর পেটার বেটা নিশ্চয়ই আরামসে ঘুমুচ্ছে, চল বেটাকে গিয়ে জাগানো যাক। এই স্থলে কারো পক্ষে রণে ভঙ্গ দেওয়া জার্মান স্টুডেন্ট মনুশাস্ত্রে গোমাংস ভক্ষণের চেয়েও গুরুতর পাপ। তুমি তাহলে আস্ত একটা কাপুরুষ। পুলিশকে অর্থাৎ দুশ্মনকে ডরাও। তোমার কলিজা বকরির, তোমার সিনা চিড়িয়ার। অতিষ্ঠ হয়ে আপনি শুধোবেন, রাত্রি 1টাই হোক আর 3টেই হোক, কেউ কাউকে জাগালে পুলিশের পূর্বতর অধস্তন 14 পুরুষের কী বা ক্ষতি হয়, জখম লোকসান। এদেশে কি রেতে বেরেতে টেলিগ্রাফিয়ন আসে না? দাঁড়াও পাঠকবর, জন্ম যদি বঙ্গে তিষ্ঠ ক্ষণকাল, এসব ক্রমশ প্রকাশ্য। বলা বাহুল্য রাত 13টার সময়
গ্রিনি যদিও সেটাকে দিবাভাগ বলেন। আপনি যদি বাড়ির, অবশ্য অন্য বাড়ির দোস্ত দুশমন যেই হোক, কাউকে জাগাবার চেষ্টা করেন, তা সে সিমেন হালেক্সকে সুক্রেটে নব্যতম বিজলি বেল বাজিয়েই হোক, আর পৌরাণিক যুগীয় ঘণ্টা গণ্ড কানে যে ঘণ্টা ঝুলিয়ে রাখত যাতে করে সে তার জন্মবৈরী শ্রীহরির নাম কীর্তন শুনতে না পায়, সেই ঘণ্টাটিই বাজান, বাড়িউলি দরজা খুলে শনির রাতে ওই জবা কুসুমা শঙ্কাসহ টেওডরের নয়নযুগল দেখতে পাবে। আমরা আর সবাই না হয় পাশের গলিতে গা ঢাকা দিয়ে রইলুম। তখন তার কণ্ঠ থেকে ভুল বললুম। নাভি কুণ্ডলী থেকে যেসব মুরস মুরলী ধ্বনি বেরুবে তার ঈষদাংশ শুনতে পেলে ওই যে খানিকক্ষণ আগে কিসব ইয়েদের কথা বলছিলুম, তারা পর্যন্ত নোকের সামনে লজ্জা পাবে। অতএব ওই কবংশ অন্ধকারে আমাদের কাছে জাজ্জল্যমান হলো যে ফ্রন্টাল অ্যাটাকের স্ট্র্যাটেজি বিলকুল আউট অফ ডেট। আমাদের হস্তে তৎসত্ত্বেও আশার একটি ক্ষীণ প্রদীপ মিদির মিদির করছে। পেটারের কামরাটা দোতলায় এবং একদম রাস্তার উপরে। অতএব আমরা সেদিক বাগে যেতে যেতে হেথা হোথা ক্ষুদ্রাকারের নুড়ি, কাকর, সোডার সিপি ইত্যাকার মারণাস্ত্র কুড়িয়ে নিয়ে সুসজ্জিত হয়ে পৌঁছলুম পেটারালয়ে। বঙ্কিম সংকীর্ণ পথ দুর্গম নির্জন পেরিয়ে। পেটার থেকে মাউস ফাডে, সার্থক নাম বাবা, ইঁদুরের পথ। টেওডরই আমাদের হিন্ডনবুর্গ বলুন, লুডেনডর্ফ বলুন, আমাদের রাইস মার্শাল। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল, যদিও সে পেটারের ঘরে আসে সপ্তাহে নিদেন 10 দিন, তবু তার জানালা যে ঠিক কোনটা সেটা ঠাহর করতে পারছে না। আশা করি তার কারণ আর বুঝিয়ে বলতে হবে না। অবশেষে হান্সই লকেট করলে জানালাটা। হান্স বটনির ছাত্র। পেটারের জন্মদিনে তাকে একটা অঙ্গুষ্ঠ পরিমাণ সাতিশয় বিরল ফণি মনসা উপহার দেয়। একটা জানালার বাইরের চৌকাট পানা ফালি কাঠের উপর হান্স সেটি আবিষ্কার করলে। রাতের হিম খাওয়াবার জন্য পেটার সেটি ওই সিল না লেস কী যেন বলে ইংরেজিতে তারই উপর রেখে দিয়েছিল। কালিদাসের যুগে দ্বারে আঁকা থাকত ভিন্ন ভিন্ন চিহ্ন, যেমন শঙ্খচক্র, হেথায় ক্যাকটাস। পয়লা রাউন্ডে টেওডর ছুঁড়ে মারল সোনার ছিপি, লাগলো গিয়ে ডান পাশের জানালাটায়। আমরা ফিসফিস করে পেটারকে সাবধান করতে কসুর করিনি, কিন্তু কেবা শোনে কার কথা। সে তখন জাদরেল জনরেল সিং, আমরা নিতান্ত ডাল ভাত দাবা খেলার বড়ে পেয়াদা। দোসরা রাউন্ডে টেওডর বদ্ধ হয়ে ফয়ের করেছিল একটা স্নো কৌটার ঢাকনা। এটা ধন করে গিয়ে লাগলো বা পাশে জানালাটায়। আমরা তাকে কিছু বলতেই যেতেই সে ধমক দিয়ে বললে, চপ, এই হলো আর্টিলারির আইন। প্রথম মারবে তাগের চেয়ে দূরে, তারপর তাগের চেয়ে কাছে, শেষটায় ম্যাথমেটিক্যালি মেজার করে ঠিক মধ্যিখানে হবে। ও বা, অত প্রাসা নিয়ঙ্কার ঘরের ছেলে, জানার কথা। এবং আমাদের তুলনায় তার পকেট শস্ত্রাগার পরিপূর্ণ। কারণ আমরা জার্মানির ধপদূরস্থ রাস্তায় কুড়িয়ে পেয়েছি কী বা এমন কামান ট্যাঙ্ক। পক্ষান্তরে যুযুধান টেওডর ঘিনপিত উপেক্ষা করে পাবের সামনের বিন থেকে মেলা অস্ত্রশস্ত্র সংগ্রহ করে এনেছে। তাই এবারে ছুড়লে ছোট্ট একটা মার্কিং ইঙ্কের খালি শিশি, লাগলো গিয়ে তেতলার একটা জানালায়। তখন বুঝতে পারলুম জার্মানি প্রথম বিশ্বযুদ্ধে কেন জিততে পারেনি। দ্বিতীয়টা তখনও হয়নি। সে সময় হিটলার যদি আমাকে কনসাল্ট করত, তবে আমি নিশ্চয়ই তাকে বারণ করে দিতুম, বিশেষত এই অভিজ্ঞতার পর। তার চেয়েও স্পষ্ট বুঝতে পারছি টেওডর এখন যে অবস্থায় পৌঁছেছে, সেখানে আপন নাক চুলকোতে চাইলে গুত্তা মারবে পিঠে। কিন্তু সে তথ্যটি তখন তাকে বলতে গেলে সেই সুপ্রাচীন জার্মান কাহিনীরই পুনরাবৃত্তি হবে মাত্র। এক মাতাল রাত 14টায় বাড়ি ভুল করে বারবার চেষ্টা করছে চাবি দিয়ে সদর দরজা খোলবার, এবং সঙ্গে সঙ্গে কটু কাটব্য। সেই শব্দের শেষটায় দোতলায় একজনের ঘুম ভেঙে গেল। নিচের দিকে মাতালকে দেখে বললে, হেই, তুমি ভুল বাড়ি তালা খোলবার চেষ্টা করছো। মাতাল উপরের দিকে তাকিয়ে একগাল হেসে বললে, তুমি ভুল বাড়িতে ঘুমোচ্ছ। এই একতরফা লড়াই, আইনে যাকে বলে ইনআরশানশিয়া, কিংবা বলতে পারেন ডন কুইকশটের জলযন্ত্র আক্রমণ। আধ ঘন্টা টাক চলার পর টেওডর সারলে, বলতে গেলে তার প্রায় শেষ 6 পাউন্ডার সার্ডিন মাছের খালি একটা টিন। ঝনঝন করে শব্দ হলো, কিন্তু পরে মনে হয়েছিল সে যেন ওস্তাদ এনায়েত খানের সেতার, কারণ সঙ্গে সঙ্গে সব কিছু ছাপিয়ে কানে গেল পুলিশের ভারী ভারী বুটের শব্দ।
এটা হলো কি প্রকারে? সচরাচর শান বাঁধানো রাস্তার উপর রোদের পুলিশের বুটের শব্দ সেই নিঝুম নিশীথে অনেক দূরের থেকে শোনা যায়, এবং টেওডোর ছাড়া আমাদের আর সকলের আধখানা কান খাড়া ছিল তারই আশঙ্কায়। অতএব দে ছুট, দে ছুট। কোন মূর্খ বলে যুদ্ধে পলায়ন কাপুরুষের কর্ম। ইংরেজ আফ্রিদিদের সঙ্গে যুদ্ধে পালালে পর এ দেশের জওয়ানদের বুঝিয়ে বলতো, এর নাম বাহাদুরিকে সাথ পিছে হটনা। কিন্তু ছুটতে ছুটতে আমি শুধু ভাবছি, এতগুলো বুটের শব্দ একসঙ্গে হলো কি করে? রোদে তো বেরোয় প্রতি মহল্লায় হার্টলেস সিঙ্গলটন। তা সে যাই হোক, এখন তো প্রাণটা বাঁচাই। পূর্বেই বলেছি, পেটারের গলিটার নাম মুশিক মার্গ। আসলে কিন্তু বনশহরের আঁকাবাঁকা হাসুলি বাঁকের মোড়। পায়ের বেকি গয়নায় পেঁচ খাওয়া 2.5 বিঘত চওড়া 99টি রাস্তাকেই মুশিক মার্গ বলা যেতে পারে। তার জন্য কল্পনা শক্তিটিকে বহু সুদূরে সম্প্রসারিত করতে হয় না। কিন্তু একটি তত্ত্ব সর্বজন বিদিত, এই গলিঘুচি কোথায় যে হঠাৎ বেঁকে গেছে, কোথায় যে রাস্তার আশেপাশে বহু প্রাচীনকালেই পঞ্চত্বপ্রাপ্ত একটি কারখানার অন্ধকার অঙ্গনে অশরীরী হওয়া যায়, অর্থাৎ লুকানো যায়, হংসমিথুনের কথা অবশ্য আলাদা। কোথায় যে একটা গ্যারাজের আংটাতে পা দিয়ে সামান্য তকলিফেই ছাতে ওঠা যায়, এসব তথ্য পুলিশ যতখানি জানে আমরা ঠিক ততখানিই জানি। এমনকি লেটেস্ট খবরও আমরা রাখি। অমুক দেউরির ঠিক সামনের রাস্তার বাতিটি বরবাদ হয়ে গিয়েছে, এখনও মেরামত হয়নি। কিংবা অমুক জায়গায় পরশুদিন থেকে এক ডাইপিপে জুটেছে, পিছনের দিব্য অন্ধকার। অর্থাৎ পুলিশ তার আপন হাতের তেলও যতখানি চেনে, আমরাও আমাদের তেলও ততখানি চিনি। মুশিক মার্গ ধরে খানিকটা এগোলেই সেখানে তেরাস্তা। আমাদের স্ট্র্যাটেজি অতি সনাতন, সুপ্রাচীন। সঙ্গে সঙ্গে আমরা 2 ভাগে বিভক্ত হয়ে দুদিকে ছুট লাগালাম। আবার তেরাস্তা পেলে আবার 2 ভাগ হব। ধরা যদি পড়ি তবে দলশুদ্ধ ধরা পড়ব কেন? এবং যুদ্ধের নীতিও বটে, আক্রমণের সময় দল বেঁধে, পলায়নে একলা একলি। খুদে বনশহরে পুলিশ গিজগিজ করে না। আর এই রাত 14টায় ফাঁড়ি থানা কটাই বা স্পেয়ার করতে পারে? কাজেই প্রতি তেরাস্তায় তারা যদি আমাদের ওই স্ট্র্যাটেজি অনুসরণ করে, তবে যাদের মেন পাওয়ার কম বলে কয়েকটা রাস্তা ফলো আপ করতে পারবে না বলে শেষ পর্যন্ত হয়তো কেউ ধরা পড়বে না। কিন্তু এই সুপ নন্দনগণ ঘরেল। এবং প্রকার বহু যুদ্ধে তারা জয়ী এবং পরাজয়ী হয়ে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছে, সেটা তাদের শেখায় অন্য স্ট্র্যাটেজি। পাঠক, তুমি কখনো পোষা চিতাবাঘ দিয়ে হরিণ শিকার দেখেছ? না দেখারই সম্ভাবনা বেশি, কারণ সেই রাজা রাজরাদের আমলেও এ খেলাটি অস্মদেশে ছিল বিরল। আমাকে দেখিয়েছিলেন বরোদার বুড়ো মহারাজ। মহারাজার খাস রিজার্ভ ফরেস্টে ছিল বিস্তর হরিণ। তাদের পিছনে লেলিয়ে দেওয়া হতো একটা পোষা ট্রেন্ড চিতে বাঘ। বাঘ দেখা মাত্রই হরিণের পাল দে ছুট দে ছুট, এবং মাচাঙ্গের উপর থেকে স্পষ্ট দেখতে পেলুম একটা সুবিধা পাওয়া মাত্রই তারা 2 ভাগ হয়ে গেল। তারপর আবার 2 ভাগ, ফের 2 ভাগ করে করে হরিণের পাল আর পাল রইল না, হয়ে গেল চিত্তির মিত্তির। কিন্তু আমাদের নেকড়ে মহাশয়টিও অতিশয় সুবুদ্ধিমান। এ ভাগ ও ভাগকে খামোখা তাড়া করে সে বর্বরস্য শক্তিক্ষয় করল না। সে প্রথম থেকে তাক করে নিয়েছে একটা বিশেষ হরিণ। প্রতিবারে পাল যখন 2 ভাগ হয়, তখন সে ওই বিশেষ হরিণটার ভাগেরই পিছন নেয়। পরে চিতার ট্রেনার আমাকে বলেছিল, সবচেয়ে যে হরিণটা ধ্বংস, চিতে সবসময়ই একমাত্র ওইটের পিছু নেয়। এদিক ওদিক ছোটাছুটি করে শক্তি ক্ষয় করে না, কারণ চিতে জানে ওইটি হাঁপিয়ে পড়বে সকলের পয়লা। ধরতে পারলে পারবে ওইটেকেই, সবসময় যে পারে তাও নয়। বনশহরের সুপসম্প্রদায় ঠিক তাই করলে। আমাদের মধ্যে যে 2টি ছিল সবচেয়ে হতকা, ওরা প্রতি 2 ভাগ হওয়ার সময় ওদেরই পিছু নিল। শেষটায় ধরতে পেরেছিল অবশ্য একজনকে, সে কিন্তু টেওডর নয়।
এবং জাস্ট টু কিপ কোম্পানি ছুঁড়েছিল মাত্র নিতান্ত খুদে 2-4টি কাকড়। তার কথাই আপনাদের খ্যাতমতে ইতোপূর্বে পেশ করেছি। আগের জমানায় পুলিশ তাকে দিয়ে দিত ইউনিভার্সিটির হাতে, সে যেত ইউনিভার্সিটির জেলে। শুনেছি এস্তক স্বয়ং প্রিন্স আউটো এডওয়ার্ড লেওপল্ড ফন বিসমার্ক অবধি গেছেন, এবং সে তখন জেলের দেওয়ালের উপর পেন্সিল যোগে আপন জিঘাংসা কিংবা অনুশোচনা কিংবা মধ্যিখানে কিংবা কটুবাক্য যথা যার অভিরুচি, কভু গদ্যে কভু ছন্দে, সেও কি বিচিত্র, কখনো আলেকজান্ড্রিয়ান, কখনো সে কোথাও আরেকদিন না হয় হবে, লিখত। আমার আমলে আমাদের যেতে হতো শহরের জেলে, একদিনের তরে। সেও 1 মাসের ভিতর দিনটা বাছাই করে নেওয়া আসামির এখতিয়ারেই ছেড়ে দেওয়া হতো। বাইরে থেকে আপন খানা আনানো যেত, এবং যেহেতু যেসব সহযুযুধানবর্গ সে যাত্রায় পালাতে সক্ষম হয়েছিলেন তারা নেমোঘারাম নন, তারাই চাঁদা তুলে উত্তম লঞ্চ ডিনার বাইরে থেকে পাঠাতেন, কিংবা ভারতীয় মুদ্রায় 3.25 টাকা জরিমানা দান, যথা অভিরুচি। কিন্তু প্রশ্ন, এতগুলো পুলিশ সে রাত্রে হঠাৎ একজোট হলো কি করে? খাঁটি বন বাসিন্দারা আমাদের যুদ্ধে নিরপেক্ষ, কিন্তু লক্ষ্যভ্রষ্ট কাকর বা সোনার ছিপি যদি তার জানালায় লেগে গিয়ে তার নিদ্রাভঙ্গ করে, তবে সে জানালা খুলে কটুবাক্য আরম্ভ করার পূর্বেই আমরা অকুস্থল ত্যাগ করি। কেউ কেউ আবার হঠাৎ এক ঝটকায় জানালা খুলে আমাদের মাথার উপর ঢেলে দেয় 1 জাগ হিমশীতল জল। আমরা অবশ্য এ জাতীয় অহেতুক উপদ্রব্যের জন্য সদাই সতর্ক থাকি। কিন্তু আজ ছিল আমাদের পর্তা খারাপ। টেওডরের সকলের পয়লা বুলেট বা সোনার ছিপি যাই বলুন পড়ে একদম পাশের ফ্ল্যাটে এক নবাগত বিদেশির জানালায়। কেন যে বিদেশিগুলো বন শহরটাকে বিষাক্ত করার জন্য আসে আল্লাহ মালুম। সে কিন্তু জানত বন শহরের খাস বাসিন্দারা এই মোর দ্যান 100 ইয়ার ওয়ারে ভদ্র সুইজারল্যান্ডের মতো সেই যুদ্ধারম্ভে রাত্রি থেকেই নিরপেক্ষ জোর কটুকাঠব্য অর্থাৎ ডিপ্লোম্যাটিক প্রটেস্ট কিংবা 1 জাগ জল, তা সে এমন কি বা অপকর্ম? ইউরোপীয়রা তো চান করে একমাত্র যখন জাহাজ ডুবি হয়। জল ঢেলে সে তো পুণ্য সঞ্চয় করল, ডাক্তারদের শ্রদ্ধা ভাজন হলো। কিন্তু আজকের এই বিদেশি পাপিষ্ঠতা কটুকাব্য করেনি, জল ঢালেনি। করেছে কি? সে ফ্ল্যাটে ফোন ছিল বলে চুপিসারে ফাঁড়ি থানাকে জানিয়ে দিয়েছে। ওদিকে আবার ইয়ার টেওডরের অগুন্তি সখা এই শহরে, এবং বছর 2 ধরে সে প্রাগুক্ত পদ্ধতিতেই শহরে এ মহল্লায় ও মহল্লায় শনির রাতে, এবং সেটা যত গভীর হয় ততই উমদা, আজ একে পরের শনিতে অন্য কাউকে জাগাবার চেষ্টা করে যাচ্ছে। পুলিশ বিস্তর গবেষণার পর লক্ষ্য করল যে সর্বত্রই ওয়ার্কিং মেথড বা মডুস অপারেন্ডি হুবহু এক। বড় বড় ব্যাংক ডাকাতরা যেরকম পুলিশের এই জাতীয় গভীর গবেষণার ফলেই শেষ পর্যন্ত ধরা পড়ে, তাই তারা সেই ডেঞ্জারাস ক্রিমিনাল টেওডরের প্রতীক্ষাতেই ছিল। আর আপনাদের সেবক এই অধম, সে কি কখনো ধরা পড়েছিল? অধীর পাঠক, শান্ত হও। তোমার মনে কি কুচিন্তা সে আমি জানি। ইতোমধ্যে ওই বাবদে 2খানা চিঠিও পেয়েছি। আমার কিন্তু ভাবটা যাচ্ছে না। আমি জানি তোমার জ্ঞানতৃষ্ণা প্রবল, তাই জানতে চাও আমি কখনো ধরা পড়ে শ্রীঘর বাস করেছিলুম কিনা। আমার সে দুরবস্থার বর্ণনা শুনে তোমার হৃদয় মনে কোন প্রতিক্রিয়া সৃষ্টি হবে সেই নিয়ে আমার দুর্ভাবনা। তাহলে একটি ছোট কাহিনী দিয়ে আমার সংকোচটা বোঝাই। মাত্র কয়েকদিন আগে 16 অগ্রহায়ণ আমরা স্বর্গত গুরুদাস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুদিন পালন করলুম। এর বহু সদ্গুণ ছিল। তার অন্যতম, তিনি নিজে সাহিত্যনাট্য সৃষ্টি করুন আর নাই করুন,
সে যুগে সবাই মেনে নিয়েছিলেন যে তার মতো শাস্ত্রজ্ঞ রসজ্ঞ জনবাংলাদেশে বিরল এবং শুদ্ধমাত্র রসজ্ঞ হিসেবে অদ্বিতীয়। তাই কাঁচা পাকা সর্বলেখকই তাকে তাদের বই পাঠিয়ে মতামত জানতে চাইতেন। ওদিকে গুরুদাস ছিলেন কর্মব্যস্ত পুরুষ। সেই ডাই বই পড়ে স্বহস্তে উত্তর লেখার তার সময় কই। তাই একখানা পোস্টকার্ডে যা ছাপিয়ে নিয়েছিলেন তার মোটামুটি মর্ম এই: মহাশয়, আপনার পাঠানো পুস্তকের জন্য কৃতজ্ঞতা জানাই। আমি উহা মনোযোগ সহকারে পড়িয়াছি। সত্য বলিতে কি পড়িতে পড়িতে এখানে এসে থাকতো একটা লম্বা লাইন এবং তার উপরে ছাপা থাকতো হাস্য সম্বরণ করিতে পারি নাই, এবং লাইনের নিচে ছাপা থাকতো অশ্রু সম্বরণ করিতে পারি নাই। তিনি নাকি পাঠানো বইখানা পড়ে যথোপযুক্তভাবে হয় লাইনের উপরে হাস্য সম্বরণ বা নিচের অশ্রু সম্বরণ কেটে দিতেন। তিনি ছিলেন অজাত শত্রু। তাই নিশ্চয়ই কোনো বদরসিক কাহিনীটির সঙ্গে আরও জুতে দিত যে অধিকাংশ স্থলেই তিনি নিজে বইখানি পড়তেন না, তার সেক্রেটারি সেটি পড়ে বা না পড়ে উপরের হাস্য কিংবা নিচের অশ্রু কেটে দিত। তাই আমার কিন্তু তুমি লাইনের উপরের না নিচের কোন বাক্যটি কাটবে আমার কাহিনী শুনে, তা সে যাকগে, বলেই ফেলি। কোন দিন আবার দুম করে মরে যাব? পূর্বেই নিবেদন করেছি, চিতেবাঘ হরিণের পালের গদাটাকেই সবসময় ধরবার চেষ্টা করে। তারই পিছনে ধাওয়া করে যখন সবকটা এদিকে ওদিকে ছড়িয়ে পড়ে, শহরের পুলিশও ঠিক সেই রকম আমাদের মতো পিশাচ সম্প্রদায়ের সবচেয়ে হৎকাটাকেই ধরবার চেষ্টা করত। আমরা যখন তারা খেয়ে হরিণের টেকনিকই অনুসরণ করে এদিকের ওদিকের গলিতে ছড়িয়ে পড়তুম। কিন্তু কিছুদিন পরে আমরা লক্ষ্য করলুম একই গদাকে বারবার শিকার করে পুলিশ যেন আর খাঁটি স্পোর্টসম্যানের নির্দোষ আনন্দ লাভ করছে না। তখন তারা দুসরা কিংবা তেসরা মটকাটাকে ধরবার চেষ্টা করতে লাগলো। তাদের ট্রেনিং হচ্ছে আম্মগরও। কখনো তারা জেতে, কখনো আমরা জিতি। সেই যে গুলিখোর শিকারী বয়ান দিচ্ছিল, তারপর আমি তো ফয়ার করলুম বন্দুক, আর কুত্তাকেও দিলুম শিকারের দিকে লেলিয়ে। তারপর বন্দুকের গুলি আর কুত্তাতে কি রেস! কভি কুত্তা কভি গলি, কভি গলি কভি কুত্তা। আমাদের বেলাও তাই। কভি স্টুডেন্ট কভি পুলিশ, কভি পুলিশ কভি স্টুডেন্ট। আমার অবশ্য কোনোই ভয় ডর ছিল না, কারণ আমি তখন এমনিতেই ছিলুম বেহৎ রোগা টিংটিঙ্গে। 5 ফুট 6.5 ইঞ্চি নিয়ে 105 পাউন্ড ওজন, অর্থাৎ হৎকা মটকা জার্মান সহপাঠীদের তুলনায় তো 8 টিপ নস্যি। তদুপরি আমি সর্বদাই সুনির্মল বসুর সেই তিরস্কারটি মনে রাখি: বাঙালি হয়েছ, পালাতে শেখনি। কিন্তু বিশ্বাস করুন আর নাই করুন, এই রাত্রে দেখি পুলিশ অন্য ব্যবস্থা করেছে। এতদিন যেই আমি একা হয়ে যেতুম, পিছনে আর বুটের শব্দ শুনতে পেতুম না। সে রাত্রে দেখি পুলিশ নিতান্ত আমাকেই ধরবার জন্য যে মনস্থির করেছে তাই নয়, আগের থেকে বেশ সুচিন্তিত 5 ইয়ার্স প্ল্যানিং করে যেন জাল পেতেছে। আমি তারা খেয়ে যেদিকেই যাই পিছনে তো বুটের শব্দ শুনতে পাই। তদুপরি দেখি ওই দূরে গলির মুখে আরেকটা পুলিশ দাঁড়িয়ে রয়েছে, যেন বিরহ জর্জরিত ফিল্মের নায়ক প্রসিত ভর্তিকা নায়িকাকে আলিঙ্গনার্থে দাঁড়িয়ে আছেন। কিন্তু আমি মহাভারত পড়েছি, জানি এ আলিঙ্গন হবে ধার্তরাষ্ট্র, অতএব মারিগুত্তা অন্য বাগে। অনেকক্ষণ ধরে এই খেলা চলল। ইতোমধ্যে আমি কয়েক সেকেন্ডের তোরে সব পুলিশের দৃষ্টির বাইরে, এবং সঙ্গে সঙ্গে ঢুকলুম একটা পাবে। ঝটকা মেরে বার থেকে অন্য কারো অর্ডারই 1 কাপ কঞ্চি যেন ছিনিয়ে নিয়ে বসলুম পাবের সুদূরতম প্রান্তে।
সঙ্গে সঙ্গে ঢুকলো একটা পুলিশ। খাইছে, এবারে এসে পাকড়াবে। বৈদ্যরাজ চরক বলেন, এ অবস্থায় হরিনামের বটিকা খেয়ে শুয়ে পড়বে। সে কিন্তু হাঁপাতে হাঁপাতে প্রথমটায় বারকিপারের মুখোমুখি হয়ে আমার দিকে পিছন ফিরে এক গ্লাস বিয়ার কিনে একটা অতি দীর্ঘ চুমুক দিলে। আমি বুঝলুম মাইকেল সত্যই বলেছেন, সীতাদেবীকে রাবণের রাক্ষসী প্রহরিণীরাও কোনো গাছতলায় বসিয়ে বেপরোয়া ঘোরাঘুরি করত। হীনপ্রাণা হরিণীরে রাখিয়া বাঘিনী নির্ভয় হৃদয়ে যথা ফেরে দূর বনে। গদ্যময় ইংরেজিতে যাকে বলে নিতান্তই ক্যাট অ্যান্ড মাউস প্লে। বরঞ্চ রবীন্দ্রনাথেরটাই ভালো। এ যেন পাখি লয়ে বিবিধ ছলে শিকারী বিড়ালের খেলা। এবারে সে গ্যালাস হাতে করে বারের দিকে পিছন ফিরে আমার দিকে মুখ করে তাকালো। আমিও অলস কৌতূহলে একবার তার দিকে তাকালুম। পাবে নতুন নিরীহ খদ্দের ঢুকলে যেরকম অন্য নিরীহ খদ্দের তার ওপর একবার একটি নজর বুলিয়ে অন্যদিকে চোখ ফেরায়। আমি যদিও তখন মাথা নিচু করে কাপের দিকে তাকিয়ে আছি, যেন মাইক্রোস্কোপ দিয়ে বৈজ্ঞানিক অণুপরমাণু পর্যবেক্ষণ করছেন, তবু স্পষ্ট বুঝতে পারলুম লোকটা কি ভাবছে। তারপরে শুনলুম গুটে নাখাট। আমি মাথা তুলে দেখি পুলিশ তার বিয়ার শেষ করে পাবওয়ালাকে গুড নাইট জানিয়ে চলে যাচ্ছে। জার্মানির অলিখিত আইন, বিয়ার খাবে ঢক ঢক করে, ওয়াইন খাবে আস্তে আস্তে। ঠিক বুঝতে পারলুম না কেন, তবু হাঁপ ছেড়ে বাঁচলুম বলিনি। এদের তো রাবণের গোষ্ঠী। এবার যিনি আসবেন তিনি এর মতো বাপের সুপুত্র নাও হতে পারে। আবার বাইরে যাবারও উপায় নেই। জাল গুটিয়ে সবাই চলে গেছেন না ঘাপটি মেরে বসে আছেন কে জানে। ঘণ্টাখানেক পর যখন পাব নিতান্তই বন্ধ হয়ে গেল, তখন দেখি সব ফাঁকা। তবু সাবধানের মান নেই। অকুস্থলের উল্টো মুখে রওনা দিয়ে অনেকখানি চক্কর খেয়ে বাড়ি ফিরলুম তর্পত হু জৈসে জলবিন মিন হয়ে। তার 2-3 দিন পর সকালবেলা যখন পাত্তারি নিয়ে ইউনিভার্সিটি যাচ্ছি, তখন একজন পুলিশ হঠাৎ সামনে দাঁড়িয়ে বুটের গড়ালিতে ক্লিক করে আমাকে স্যালুট দিলে। আমি হামেশাই পুলিশের সামনে ভারী সুবিনয়। বার তিনেক গুটেন মর্গেন বললুম, যদ্যপি একবারই যথেষ্ট। কোনো প্রকারে লৌকিকতা না করে সোজা শুধোলে, তুমি ইন্ডিয়ান? তালেবর পুলিশ মানতে হবে, বলেছে ইন্ডিয়ানার বা রেড ইন্ডিয়ান বলেনি। এ দেশের অধিকাংশ শিক্ষিত লোকও সে পার্থক্যটি জানে না। বললুম হ্যাঁ। শুধোলে, এখান থেকে ইন্ডিয়া কত দূর? আমি বললুম এই 1000-5 মাইল হবে, সঠিক জানি নে, তবে জাহাজে যেতে 12-13 দিন লাগে। বললে, বাপমা এই 5000 মাইল দূরে পাঠিয়েছে বাদরামি শেখবার জন্য? এতক্ষণে আমার কানে জল গেল। বুঝলুম উইথ রেফারেন্স টু দি কনটেক্সট যে লোকটা সেই রাত্রের আমাদের দলের দুষ্কর্ম এবং পরবর্তী লুকোচুরির কথা পারছে। আমি তবু নাক টিপলে দুধ বেরোয় না গোস হয়ে বললুম, কিসের বাদরামি? জর্মনে নেকা শব্দের ঠিক ঠিক প্রতিশব্দ নেই, কিন্তু যে কটি শব্দ পুলিশম্যান প্রয়োগ করলে তার অর্থ ওই দাঁড়ায়। তারপর নামলো সম্মুখ সমরে। বললে, সে রাত্রে কয়েক সেকেন্ডের জন্য চোখের আড়াল হয়ে যেতে পেরেছিলে বলে তোমাকে ধরিনি। এবার কিন্তু ছাড়ব না। অনেক ধন্যবাদ। তারপর আমিও রণাঙ্গনে নেমে বেহায়ার মতো বললুম, সে দেখা যাবে। যেন একটু দরদি গলায় বললে, কিন্তু কেন এসব করো? আমি তখন একটু নরম গলায় বললুম, এদেশে কি শুধু ইউনিতে পড়তে এসেছি? ও দেশে বসেও তো এদেশের বই কিনে পড়া যায়। আমি এসেছি সব শিখতে, আর সব স্টুডেন্টরাই যা করে তাই করি।
সব ছেলে এরকম বাদরামি করে? আমাকে বাধ্য হয়ে স্বীকার করতে হলো, সবাই করে না। তবে তখন বললুম, ব্রাদার শোনো, এই স্টুডেন্ট বনাম পুলিশ লড়াই সর্বপ্রথম আরম্ভ হয় 14শ শতাব্দীতে হাইডেলবার্গে। এখানে আরম্ভ হয় 1786-তে। তারপর কয়েক বছর ইউনি বন্ধ ছিল, কেন সঠিক জানিনি। বোধহয় নেপোলিয়ন তার জন্য দায়ী। ফের ইউনি খোলার সঙ্গে সঙ্গে 1818 থেকে। এবারে তুমি কও, বুকে হাত দিয়ে এই আমরা আজ যারা স্টুডেন্ট, আমরা যদি আজ লড়াই ক্ষান্ত দেই, তবে ভবিষ্যৎ বংশীয় স্টুডেন্টরা ইতিহাসে লিখে রাখবে না? অতঃপর 20 শতাব্দীর 3য় দশকে একদল কাপুরুষ ছাত্র আগমনের ফলে তাহাদের মধ্যে একটা অপদার্থ ইন্ডিয়ানও ছিল। সেই সংগ্রাম বন্ধ হইয়া যায়। স্টুডেন্টরা পরাজয় স্বীকার করিয়া লইল। তারপর ভারতীয় নাটকীয় পদ্ধতিতে হা হতস্মি করার পর বললুম, এই যে মহাকবি হাইনি, তিনি পর্যন্ত এখানে। এই করলুম ব্যাকরণে ভুল, বাধা দিয়ে শুধলে। তুমি তার মতো কবিতা লিখতে পারো? নিসারণে সে জিতেছিল না আমি জিতেছিলুম, সেটা সমস্যাময়। সেটাকে ড্র বললেও বলা যেতে পারে। কিন্তু দিবাভাগে এই তর্কযুদ্ধে আমি হার মেনে বললুম, বাকিটা আরেকদিন হবে ব্রাদার। এখন তোমার নামটা বলো। সেই শনির রাত্রে যেখানে আমাদের প্রথম চারিচক্ষুর মিলন হয়েছিল, সেখানেই দেখা হবে। আমি ফোন করে ঠিক করে নেব। এখন চলি, আমার ক্লাস আছে। সে হেসে যা বললে সেটাকে বাংলায় বলা চলে, ডুডু খাবে তামাকও ছাড়বে না। এবারে ধরতে পারলে ছাড়বে না, সে তো বুঝলুম। ওদিকে 1 মাস পরে আমার পরীক্ষা, 3টে ভাইবা। শনির রাত জেগে তামাম রোববার শুধু মুখস্থ আর মুখস্থ। হাসি পায় যখন এদেশে শুনি এখানে বড্ড বেশি মুখস্থ করানো হয়। মুখস্থ না করে কে কবে কোন দেশে কোন পরীক্ষা পাশ করেছে, তা সে পেস্তালজির দেশেই হোক আর ফবেলের দেশ এই জার্মানিতেই হোক। তাই আমাকে আর যুদ্ধে না ডেকে আমাদের ফিল্ড মার্শাল আমাকে রিজার্ভে রাখতেন। মাত্র 1 রাত্রে ডাক পড়েছিল, তবে সেটা শহরের অন্য প্রান্তে। আর একদিন সেই দত্তকুলের প্রহ্লাদ পৌটির সঙ্গে একটা পাবে বসে দুদণ্ড রসালাপ করেছিল। লোকটি সত্যই অমায়িক। এদেশে পরীক্ষার পূর্বে এত 57 রকমের কাগজপত্র, মায়ের থিসিস ডিনের দপ্তরে জমা দিতে হয় যে সবাই স্মরণ নেয় আনকরা হালের যে 2 দিন আগে পাস বা ফেল করেছে, তারাই শুধু এসব হাবিজাবির লেটেস্ট খবর রাখে। সেরকম দুজনা অনেকক্ষণ ধরে বসে দফে দফে একাধিকবার মিলিয়ে নিয়ে এক বান্ডিল কাগজ, ফর্ম, সার্টিফিকেট আমাকে দিয়ে বললে, এইবারে যাও বৎস ডিনের দপ্তরে, সব মিলিয়ে দিয়েছি। আর শোনো, সব কাগজের নিচে রাখবে একখানা 5 মার্কের নোট। তখনকার কালে 5 টাকার একটু কম। এটা কেরানির অন্যায্য প্রাপ্য, কিন্তু পূর্ণ শতবৎসরের ঐতিহ্য। দুরু দুরু বুকে প্রায় নার্ভাস ব্রেকডাউনের সীমান্তে পৌঁছে দাঁড়ালুম গিয়ে ডিনের দপ্তরে কাউন্টারের সামনে। 5 টাকার চেয়ে বেশি রেখেছিলুম। যে কেরানি এসে সম্মুখে দাঁড়ালেন তার এব্বরা হিন্ডেনবুর্গি গোপ, আর বয়সে বোধহয় তিনি ইউনির সমান। সাতিশয় গম্ভীর কণ্ঠে আমার গুড মর্নিংয়ের কি একটা বিড়বিড় করে উত্তর দিয়ে দফে দফে কাগজ গুনলেন। টাকাটা কি কায়দায় যে সরালেন ঠিক ঠাওর করতে পারলুম না। কিন্তু মুখে হাসি ফুটল না, বরঞ্চ গম্ভীর কণ্ঠ গম্ভীরতর করে শুধলেন, অমুক সার্টিফিকেটটা কই? আমি তো সেই 2 যোগানদারদের ওপর রেগে টং। পই পই করে আমি শুধিয়েছি, ওরা আরও পই পই করে বলেছে সব কাগজ ঠিকঠাক আছে। এখন এ কি গেরো রে বাবা? বুঝলুম কি একটা সার্টিফিকেট আনা হয়নি, কিন্তু
সে সার্টিফিকেট কিসের কোনোই অনুমান করতে পারলুম না। যোগানদারদের মুখেও শুনিনি। ভয়ে ভয়ে শুধালুম, কি বললেন স্যার? এবার যেন নাভিকুণ্ডলী থেকে ফৈয়াজখানি কণ্ঠে কি একটা বেরুল। গুরু মুর্শিদ অস্তাদ মুরব্বীদের আশীর্বাদ দেওয়া আমার ওপর নিশ্চয়ই ছিল। হঠাৎ অর্থটা মাথার ভেতরে যেন বিদ্যুতের মতো ঝিলিক মেরে গেল। আর সঙ্গে সঙ্গে আপন অজান্তে একগাল হেসে বলে ফেলেছি, চেষ্টা তো দিয়েছি স্যার। 2 বছর ধরে প্রায় প্রতি শনি রাত্রি, মাফ করবেন স্যার, বলা উচিত রবির ভোরে। তা ওরা ধরতে না পারলে আমি কি করব? বললে ব্যত্যয় যাবেন না স্যার। ইতিমধ্যে বুড়ো হঠাৎ ঠা ঠা করে হেসে উঠেছেন। যেমন তার গাম্ভীর্য তেমন তার হাসি। বিশেষ করে তার বিরাট গোপজোড়ার একটা দিক নেমে যায় নিচে, তো অন্যটা উঠে যায় উপরের দিকে। সে হাসি আর থামে না। ইতিমধ্যে ছোকরা কেরানিরাও হাসির রগড় দেখে তার চতুর্দিকে এসে দাঁড়িয়েছে। এবারে থেমে বললেন, ধরা দেবার চেষ্টা করলে আর ওরা ধরতে পারল না, এটা কি রকম কথা? আমি বললুম, যে পুলিশ আরেকটু হলে ধরতে পারত তাকে সাক্ষীস্বরূপ হাজির করতে পারি যে আমি চেষ্টার ত্রুটি করিনি এই জেলে যাওয়ার সার্টিফিকেট জোগাড় করার। সংক্ষেপে বললেন, খুলে কও। আমি সেই প্রকৃতির লোক যারা নার্ভাস ব্রেকডাউনের ভাঙ্গন থেকে পরিপরি করতে করতে বেঁচে গিয়ে হঠাৎ নিষ্কৃতি পেয়ে হয়ে যায় অহেতুক বাচাল। সেও আরেক রকমের নার্ভাসনেস। গড় গড় করে বলে গেলুম পুলিশের সেই জাল পাতার কাহিনী, বিশেষ করে আমার উপকারার্থে পাবের ভিতরকার বয়ান ও সর্বশেষে সেই পুলিশম্যানের সঙ্গে পথিমধ্যে আমার জমনচিকেতা কথোপকথন। বক্তৃতা শেষ করল দীর্ঘশ্বাস ফেলে। এরপর এই পরীক্ষায় পড়া নিয়ে বড্ড ব্যস্ত ছিলুম বলে সলিড কিছু করে উঠতে পারিনি স্যার। শুধু ওই যে 15 দিন আগে হঠাৎ এক সকালে দেখা গেল লর্ড মেয়রের বিরাট দপ্তরের উচ্চতম টাওয়ারে একটা ছেঁড়া ছাতা বাঁধা, বাতাসে পতপত করছে। ফায়ার ব্রিগেড পর্যন্ত নামাতে পারেনি। ওই উপলক্ষে অধীন কিঞ্চিত অতি যৎকিঞ্চিত সাহায্য করতে একজন ছোকরা কেরানি আতকে উঠে বললে, সর্বনাশ, ওটা তালাশি যে এখনো শেষ হয়নি। বুড়ো বললেন, আমরা তো কিছু শুনছি না। বুড়োর কাছ থেকে বিদায় নিয়ে বেরোতে গেলে তিনি কাউন্টারের ফ্লাফটা তুলে আমার সঙ্গে দৌড় পর্যন্ত এলেন। পরে শুনলুম এরকম বিরল সম্মান ইতপূর্বে নাকি মাত্র 2-1 বিদেশী পেয়েছেন। আমি কিছু শুধাবার পূর্বে তিনি যেন বুঝতে পেরে তার মাথাটি আমার কানের কাছে নিচু করে এবং সঙ্গে সঙ্গে বুড়ো আঙ্গুলের ডগা বুকে ঠুকে ঠুকে ফিসফিস করে বললেন, আমি 3 বার। তারপর অত্যন্ত সিরিয়াসলি শুধলেন, বছর 3 পূর্বে এক ডাচ স্টুডেন্ট বললে, বুঝতেই পারছো এর রসিকতাটা আমি শুধু বিদেশি ছাত্রদের সঙ্গেই করে থাকি, শুধুমাত্র জানবার জন্য তারা কতখানি সত্যকার জার্মান ঐতিহ্যের ইউনি ছাত্র হতে পেরেছে। স্টুডেন্টরা নাকি ক্রমেই হারছে। কণ্ঠে রীতিমতো আশঙ্কার উৎপীড়ন। আমি তার প্রসারিত হাত ধরে হ্যান্ডশেক করতে করতে বললুম, 3 বছর পূর্বে, কিন্তু তারপর জানেন তো, আমি আর আপনার মতো মুরব্বীকে কি বলবো, কৃষ্ণতম মেঘেরও রূপালী সীমান্ত রেখা থাকে। এলো জার্মানিতে অভূতপূর্ব বিরাট বেকার সমস্যা, যেটা এখনো চলছে। ফলে ছেলেরা ম্যাট্রিক পাশ করে এদিকে ওদিকে কাজে ঢুকতে না পেরে বাধ্য হয়ে ঢুকছে ইউনিতে। আগে যেখানে ঢুকতো 1 জন, এখন ঢোকে 10 জন। ওদিকে সরকারের পয়সার অভাবে পুলিশের গোষ্ঠী না বেড়ে বরঞ্চ কমতির দিকে। আমরা এখন দলে ভারী। বস্তুত আমরা এখন নিশাচর বৃত্তি পরিত্যাগপূর্বক দিবাভাগেই তাদের সম্মুখ সমরে আহ্বান করতে পারি, করি না।
শুধু শতাধিক বৎসরের ঐতিহ্য ভঙ্গ হবে বলে। তারপর একটু থেমে গম্ভীরতম কণ্ঠে বললুম, আর যদি কখনো সে দুর্দিনের চিহ্ন দেখি, তবে সেই সুদূর ভারত থেকে ফিরে আসব আমি। সামনের পরীক্ষায় পাশ করি আর ফেলই মারি, সেই পরাজয়ে প্রতিরোধ করার জন্য ইউনিতে ঢুকে ছাত্র হব আবার আমি। আম্মু। আজকে শুনলেন সৈয়দ মুজতবা আলীর লেখা ছাত্র বনাম পুলিশ গল্পটি কেমন লেগেছে আশা করি কমেন্টে জানাবেন এবং গল্পটিতে লাইক দিবেন এবং শেয়ার করবেন। সকলেই ভালো থাকবেন, বেশি করে অডিও বুক শুনবেন। সকলকে ধন্যবাদ। নমস্কার। আমি অজয়, ফিরব অন্য কোনো গল্প নিয়ে।